কিছুক্ষণ পর শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম পর্বে ভোট হচ্ছে 17 রাজ্য ও 4 অঞ্চলের 102 আসনে। পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার নিয়ে তুলকালাম। এমডিএম ট্রেডার্সকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। অন্যের ভবনে সামান্য জনবল নিয়ে খুঁড়িয়ে চলছে বিএমডিসি। 500 বেশি অনিয়মের অভিযোগের অর্ধেকেরও হয়নি নিষ্পত্তি। পলকের শ্যালককে ইসির শোকজ। মন্ত্রী এমপি স্বজনদের উপজেলায় প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতি। এবং 50 বছরে দেশের সফলতায় চোখে পড়ার মতো বলছেন অর্থনীতিবিদরা। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি পরামর্শ। দেখছেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি করবী তৃষা। শুরুতেই ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের 7 দফা ভোটের প্রথম পর্ব আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 28 রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার 543 আসনের মধ্যে আজ ভোট হবে 17 রাজ্য ও কেন্দ্রশাসিত 4 আসনের 102 আসনে। এর মধ্যে তামিলনাড়ুর 39 আসন, রাজস্থানের 12, উত্তরপ্রদেশের 8, আসামের 5, বিহারের 4 ও মণিপুরের 2টি আসনে ভোট হচ্ছে। তবে মণিপুরে ভোট বর্জনের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। কাশ্মীরের উধমপুর, মহারাষ্ট্রের 5 ও ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত বস্তার আসনেও ভোট আজ। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট হচ্ছে। 3টি আসনেই জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। এর আগে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পায় 303টি আসন, কংগ্রেস 52টি, মমতার তৃণমূল 22 ও ডিএমকে 23টি আসন। 55 লাখ ইভিএমে ভোট দেবেন 96 কোটি 90 লাখ ভোটার। সুদের প্রতিশ্রুতিতে 2014 সালে ক্ষমতায় বসার পর 2 মেয়াদে টানা 10 বছর পার করেছে বর্তমান মোদী সরকার। তৃতীয় মেয়াদে ক্ষমতার আসতে আরও একবার অগ্নি পরীক্ষার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে 10 বছরের শাসনামলে ভারত অর্থনৈতিকভাবে কতটুকু এগিয়েছে তা নিয়েও রয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিজেপির শাসনামলে ভারতের অর্থনীতি কেমন ছিল তা কিছুটা তুলে ধরেছেন রায়হান কবির শুভ্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 5 দেশের একটি ভারত মোদীর নেতৃত্বে 2 মেয়াদে পার করেছে একে 10টি বছর। সামাজিক ও রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে অর্থনৈতিকভাবে ভারতকে কতটুকু এগিয়ে নিতে পেরেছেন তিনি তা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানা প্রশ্ন। কিছু সূচকের দিকে তাকালে দেখা যায় 10 বছরে ভারতের অর্থনীতির আয়তন হয়েছে দ্বিগুণ, মূলধনের বিচারে 3 গুণ হয়েছে পুঁজিবাজারের মূল্য। কিন্তু তারপরেও আশ্চর্যজনক তথ্য, এসবের ইতিবাচক প্রভাব খুব বেশি দেখা যায়নি সার্বিক প্রবৃদ্ধিতে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিনামূল্যে খাদ্য বিতরণ, গ্যাস বিদ্যুতের সংযোগ, বিনামূল্যে ইন্টারনেট, ডিজিটাল ব্যাংকিং সহ বেশ কিছু খাতে ব্যাপক পরিবর্তন এসেছে মোদীর শাসনামলে। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে, ফলে বেড়েছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। আলোর মুখ দেখেছে একাধিক মেগা প্রজেক্ট, বিদেশি বিনিয়োগ, 600 বিলিয়নেরও বেশি রিজার্ভ, এমনকি কঠিন সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেও দক্ষতা ও সফলতার ছাপ রেখেছেন মোদী। যদিও প্রায় একই সময়ে বেড়েছে ধনী গরিবের বৈষম্য, যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে। 140 কোটি মানুষের দেশ ভারতের 90% মানুষের মাথাপিছু আয় $3,500 কম। বেকারত্বের হারও ছাড়িয়েছে 7%-এর ঘর। এমনকি সরকারের খোলা সমালোচনা কিংবা বাক স্বাধীনতার অধিকার নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়াও এনআরসির মতো বিষয় নিয়েও মোদী সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে আগামী 5 বছরে ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো দেশগুলোকে পিছিয়ে ফেলার স্বপ্নে বিভোর গেরুয়া শিবির। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। পুলিশের বেতার যন্ত্র কেনা টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে আদালতে যাওয়ার পরও মিলছে না সমাধান। নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে যেন উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। প্রথম ধাপে প্রতিষ্ঠানটি স্যাম্পল টেস্টে বাদ পড়ে যাওয়ায় আদালতের নির্দেশে অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। সেখানে একটি অংশ নেওয়া 3টি প্রতিষ্ঠানে অভিযোগ ওঠা এমডিএম ট্রেডার্স লিমিটেডের সহযোগী বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। নূপুর মাহমুদের রিপোর্ট। ওয়েল
ওয়্যারলেস বা বেতার যন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় পুলিশ বাহিনীর কাছে সবসময় একটি অপরিহার্য ডিভাইস, যেটি সরবরাহ করে পুলিশ টেলিকম সংস্থা। তথ্য বলছে গত 4 বছরে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি কিনতে 41টি দরপত্রের 40টি পায় এমডিএম ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গত বছরের আগস্টে ডাকা দরপত্রের অংশ নিয়ে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি, আর এতেই বাধে বিপত্তি। অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানকে কাজ দিতে আদালতের আদেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করেন পুলিশ টেলিকম সংস্থা, যার প্রমাণও মেলে নতুন দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকানার নাম দেখলে। আলাদা নামে দরপত্র জমা দিলেও 3 প্রতিষ্ঠানের মালিকানাই পাওয়া যায় একই ব্যক্তির, যারা আবার আগস্টে ডাকা দরপত্রে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যাওয়া এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। 3টা টেন্ডারে আমি এটা মালিক পক্ষ যদি হয়ে থাকে এটা কখনো গ্রহণযোগ্য নয়, এবং এটা যদি গোপন রাখে। ফিফিআরে স্পষ্ট করে লেখা আছে, ফিফিআর 2008-এ, যে এটি দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে বিবেচিত হবে। আর কোনো প্রতিষ্ঠান দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে যদি প্রমাণিত হয়ে যায়, তাকে 1 থেকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে, অর্থাৎ উনি আর কোনো টেন্ডার করতে পারবে না। এ বিষয়ে পুলিশ টেলিকম সংস্থার কোনো বক্তব্য মেলেনি। তবে এমন প্রবণতাকে নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছে টিআইবি। আইনের রক্ষক তারা যদি আইনের ভক্ষক হয়, যদি লঙ্ঘন করেন তারা, তাহলে সেটা তো একেবারে মোটা দাগে সামারিলি রিজেক্টেড হওয়ার কথা, মানে কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হবে না। এটি এক। আর দ্বিতীয় হচ্ছে যে এটা কিন্তু সমাজে এক ধরনের বার্তা পৌঁছে দেয় যে আসলে যে কেউ মানে এই ধরনের সংস্থায় কর্মরত থাকলে অনিয়ম করতে পারে, যোগসাজশ করে দুর্নীতি করতে পারে, তারা জবাবদিহির মধ্যে থাকতে পারে। এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দরপত্রের জটিলতা নিয়ে আদালতের নির্দেশনার জবাব দিয়েছে তারা। তবে পুলিশ টেলিকম সংস্থার নতুন করে টেন্ডার আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনেকটা খুঁড়িয়ে চলছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। নেই নিজস্ব ভবন, 1.5 লাখ চিকিৎসক, 110 মেডিকেল কলেজ আর 50,000 মেডিকেল শিক্ষার্থীকে দেখভালের দায়িত্ব মাত্র 28 জন কর্মচারীর উপর। আছে চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের বিচার কাজও। 20 বছরে 500-র বেশি চিকিৎসায় অবহেলার অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়নি অর্ধেকেরও। প্রতিষ্ঠানটির জনবল বৃদ্ধি, নিজস্ব ভবনে স্থানান্তরের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর বিজয়নগরের এ ভবনের 3য় তলায় দেশের স্বাস্থ্য খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির কার্যালয়। সারা দেশের স্বাস্থ্য বিভাগের তদারকির সর্বোচ্চ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অনেকটাই রুগ্ন। চিকিৎসায় অবহেলার অভিযোগের নিষ্পত্তি, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিবন্ধন, কোর্স শেষে চিকিৎসক হিসেবে নিবন্ধন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব প্রতিষ্ঠানটির। স্বাস্থ্য খাতের পুরো দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেখানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 28 জন। গেল 20 বছরে 500-র বেশি চিকিৎসা অবহেলাজনিত অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে অর্ধেকের। এর বাইরে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর তদারকিতে লেগে যায় দীর্ঘ সময়। এই 29 জন স্টাফ নিয়ে পুরো বাংলাদেশে 1,40,000 চিকিৎসক এবং বিদেশি ডিগ্রি ডাক্তারদের শৃঙ্খলা সমস্ত কিছু আমাদেরকে দেখভাল করতে হয় হেলথ রেগুলেটরি বডি হিসাবে। সীমাবদ্ধতা এত বেশি যে আমরা সাংঘাতিক একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারি না, দেশ ও জাতিকে অনেক সময় স্যাটিসফাই করতে পারি না। বিএমডিসি প্রতিষ্ঠাকালীন চিকিৎসকের সংখ্যা ছিল 10,000-এর মতো। বর্তমানে চিকিৎসক বেড়ে হয়েছে 1.5 লাখ। মেডিকেল কলেজের সংখ্যাও হয়েছে 3 গুণ। এর বাইরে চিকিৎসক সহকারীদের দেখভালের দায়িত্ব প্রতিষ্ঠানটির উপর। এ অবস্থায় দেশের সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের কার্যক্রম না বাড়ালে চিকিৎসা খাতের নৈরাজ্য কমানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএমডিসির যে কার্যক্রম পরিচালনার জন্য যে বিএমডিসির যে অবকাঠামো এবং জনবল, সেই জনবলের যে উন্নয়ন সেভাবে হয়নি এবং সরকারের সহায়তা করা উচিত। তাদেরকে একটা জায়গা দেওয়া, যে বড় জায়গা দেওয়া, এবং যে জায়গায় তারা একটা অবকাঠামো তৈরি করে এবং জনবল নিয়োগ দিয়ে যে আপনার এই কার্যক্রমগুলোকে গতিশীল করবে। দেশের সরকারি মেডিকেল কলেজের দ্বিগুণ বেসরকারি মেডিকেল কলেজ।
নানা অনিয়ম ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব বিএমডিসির উপর থাকলেও বর্তমান কাঠামোতে তা অসম্ভব। প্রতি বছরই যখন স্টুডেন্ট ভর্তি হয় বিএমডিসি রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত এবং সেভাবেই করা হয়। তো বিএমডিসির পক্ষ থেকে যেটা আছে যে লোকবলের অভাবের কারণে হয়তো একটুখানি বিলম্বিত হতে পারে। বর্তমানে কাজের পরিধি বিবেচনায় ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয় দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রায় বেড়ে যায় সড়ক দুর্ঘটনা। দিনে গড়ে প্রাণ যায় 15 জনের। প্রতি বছর সড়ক দুর্ঘটনা বাড়লেও কেন এটি রোধ করা যাচ্ছে না? সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সড়ক নিরাপত্তা আইনের কথাও বলছেন অনেকে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদ কিংবা বড় উৎসবে সড়কে বাড়ে গাড়ির চাপ। ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন চালকরা। কর্মস্থলে ফেরার তাড়নায় যাত্রীরা কেউ কেউ বেছে নেন বিকল্প পথ। এতে প্রায় ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও অটোর 14 যাত্রী এবং ফরিদপুরে সড়কে প্রাণ গেছে আরও 14 জনের। 14 বছরে সড়কে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন হলেও কেন বাড়ছে এমন দুর্ঘটনা? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, গেলবারের চেয়ে এবারের ঈদুল ফিতরে সড়কে বেশি প্রাণহানি ঘটেছে। 4 থেকে 16 এপ্রিল 13 দিনে দেশ জুড়ে 186টি সড়ক দুর্ঘটনায় 215 জনের মৃত্যু হয়। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 1464টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 1367 জনের। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে 15 জনের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, 8 বছরে ঈদুল ফিতরে 1978টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি 2307 জনের, আহত আরও 6022 জন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে 5 বছরে সারা দেশে 28,000 সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 31,000-এর বেশি মানুষের। গড়ে বছরে প্রাণহানি 6,000-এর বেশি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের অদক্ষতাকে দুষছেন নিরাপদ সড়ক চাই সংগঠন ও বিশেষজ্ঞরা। চালক না চাইলে হেল্পারও গাড়ি চালানোর চেষ্টা করে, ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেলের যে আধিক্য থাকে রাস্তায় সেটাও একটা বড় কারণ, এবং পথচারী বা জনসাধারণের বা যাত্রীদের তো অসচেতনতাও কিন্তু ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। দুর্ঘটনার কারণগুলো প্রথম হলো যে অদক্ষ চালক যদি হয় এবং বেপরোয়া চালক যদি হয়। চালক মনে করেন দক্ষ হতে পারে, কিন্তু সে যদি তার মানসিকভাবে যদি সে বেপরোয়া হয় এবং তার যদি একটা উগ্র মস্তিষ্ক যদি থাকে, সবসময় যদি ওভারটেকিং করার টেন্ডেন্সি তার মধ্যে যদি কাজ করে, তো দুর্ঘটনা ঘটবে। জরিমানার বিধান জোরদারের কথাও বলছেন তারা। একটা আইনকে যদি শক্ত না করে, শক্তিশালী না করে এবং সেই আইনকে যদি বাস্তবায়ন না করে, তাহলে আপনি কে দিয়ে আপনি আমাকে বলেন তো সড়ক দুর্ঘটনা আপনি কমাবেন কি দিয়ে? মুখ দিয়ে? মুখের কথা? ঈদের আগে যেমন মনিটরিংটা থাকে, ঈদের পরেও মনিটরিংটা থাকতে হবে। গতিসীমা যাতে চালকরা মেনে চলে সেই বিষয়ে নজরদারি এবং আইন প্রয়োগ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতি ও উন্নয়নের নিরিখে বাড়েনি শ্রমিকের মজুরি। 2026 সালে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুত হতে হবে দেশকে। স্বাধীনতার 52 বছরে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 50 ইয়ার্স অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচনে কথা বলেছেন অর্থনীতিবিদরা। মার্কিন প্রকাশনা সংস্থা রুটলেট প্রকাশিত বইয়ে নিবন্ধ লিখেছেন 17 জন। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিস্ময়করভাবে নয়, বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ে এটি হয়েছে প্রথাগতভাবে। বৃহস্পতিবার বাংলাদেশের 50 বছর নিয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমনটাই বলেছে সিপিডি। সংস্থার চেয়ারম্যান রেহমান সোবান বলেন, 50 বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো। Which was on the streets for 2 years fighting for caretaker government, then through the caretaker system into the dustbin, and of course the consequences have been seen over the course of the last. বক্তারা বলেন, দেশের চরম দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়েছে। 2015 সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় এবং 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ হচ্ছে। ফলে বিশ্ব বাণিজ্যে এতদিন যেসব সুযোগ সুবিধা পেয়েছে তা আর থাকবে না। বাংলাদেশকে নতুন পর্যায়ে যেতে হবে। ব্যক্তিত্বের বিপ্লব, পার্সোনালিটি রেভলিউশন, আমাদের সাধারণ মানুষের এই যে একটা অ্যাসপিরেশনাল মাইন্ডসেটের কারণে আমাদের এই রেজিলিয়েন্স তৈরি হয়েছে। শত বিপদের মধ্যে আগাবার স্পৃহাটা
অক্ষুণ্ণ থেকেছে। লাইভ স্টক ডেফিনেশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না, এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণে বৈষম্য বাড়ছে, দরিদ্রতার কমা সত্ত্বেও। গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। সিডিপির সম্মানীয় ফেলো রৌনক জাহান বলেন, অর্থনীতি ভালো থাকলেও রাজনীতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। আরেক ফেলো মুস্তাফিজুরের শঙ্কা, বাংলাদেশ আগামীতে মাধ্যম আয় বা ঋণের ফাঁদে পড়তে পারে। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি, কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব ব্যাপারে বিপুল একটা পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিল্প খাতের শ্রমিক ও প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের উন্নয়নে অবদান রাখলেও অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি শিল্প শ্রমিকের প্রকৃত মজুরি। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। নড়াইলে মিঠা পানিতে গলদা চিংড়ির বাণিজ্যিক চাষে লাভবান কৃষকরা, দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে অপর প্রার্থী লুৎফুর হাবিবকে শোকজ করেছেন নির্বাচন কমিশন। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাব চেয়েছে সংস্থাটি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। নুপুর মাহমুদের রিপোর্টে আরও থাকছে বিস্তারিত। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে পরে আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফর হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক। এই ঘটনাকে কেন্দ্র করে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো শোকজের জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। তদন্ত রিপোর্টে যা আসছে উনি একজন প্রার্থীকে অপহরণের সাথে ওনার নাম আসছে বিভিন্নভাবে। কমিশন ব্যবস্থা নিতে এখন এই কি করবে কমিশন, প্রার্থীর আইনি বিধান রয়েছে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার বলেই দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচিত পদ কিংবা সরকারি দলের পদ, তারাও এই বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন। তারা বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন এই যে প্রথমত ওই যে সরকারের বিরোধী যারা বিরোধী দল তাদের বিরুদ্ধে, আর যখন বিরোধী দল থাকে না তখন নিজেদের মধ্যে যারা দুর্বল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল না করলে লুৎফর হাবিব একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের এই নির্দেশ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে সহিংসতা করলে মুখোমুখি হতে হবে কঠোর শাস্তির। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট, বিস্তারিত।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচন ঘিরে বাড়ছে মন্ত্রী এমপিদের প্রভাব। স্ত্রীর সন্তান এমনকি শ্যালককে একক প্রার্থী করতে চলছে সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার। কোথাও মানা হচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কঠোর হয়েছে দলীয় হাইকমান্ড। নির্বাচনে মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আজকে সকালে আমাদের নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দলের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশনা দিয়েছে যে আত্মীয় স্বজন প্রার্থী মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা নির্বাচন করছে তাদেরকে এই মেসেজটা দিয়ে যে তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষ না নেয় এবং তাদেরকে যেন ছেলে মেয়ে স্ত্রী বা স্ত্রীর ভাই ভাগ্নায় এইদেরকে যেন মনোনয়ন না দেয়, তাদের পক্ষ না নেয়। ছেলেকে এস্টাবলিশ করা, ভাগ্নাকে এস্টাবলিশ করা, শালাকে এস্টাবলিশ করা বা মেয়েকে এস্টাবলিশ করা রাজনীতিতে, এটি রাজনীতির জন্য খুব দুঃসংবাদ। কাজেই এই দুঃসংবাদের শোনার জন্য আমরা প্রস্তুত নই। এই দুঃসংবাদ ভালো নয় আগামী দিনের রাজনীতির জন্য। নির্বাচন সামনে রেখে কঠোর মনিটরিং করছে কেন্দ্র। কেউ সহিংসতায় জড়ালে কোনো ছাড় নয়, এমন সতর্ক বার্তা নেতাদের। দলীয় সিদ্ধান্ত কার্যকর করার জন্য তার সাথে, কারণ তিনি যদি একটি পক্ষ নেয়, যদি একজন প্রার্থীর পক্ষ নেয়, হয়তো বাকি 4 জন প্রার্থী যারা রয়েছেন তারা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটি তার জন্য পরবর্তী রাজনীতি এবং নির্বাচনের জন্য এটি ওই এমপি সাহেবের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তো তারা যথার্থ ইলেকশন করবে। সেই ক্ষেত্রে যদি আমি এমপি সাহেব আমার ছেলে জীবনে রাজনীতি করে না, আমি তাকে ওই এলাকার নির্বাচনে দাঁড় করে মানুষকে ভয় দেখালাম, মুক্তি দেখালাম, এইটা যাতে করতে না পারে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের দলীয় সভাপতি নির্দেশ দেওয়া শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী রায়ের উৎস নিয়ে প্রশ্ন জনমনে। তার 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ার বদীকে নিয়ে তদন্তে নেমেছে সিআইডি। তার প্রতি ইঙ্গিত দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতিও। যদিও স্ত্রীকে সংসদ সদস্য বানিয়ে সবকিছুকে থোড়াই কেয়ার করছেন বদী। আরো জানাচ্ছেন সৌরভ দেব। এভাবে টাকা বিলিয়ে বেড়ানো সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী আসলে এত টাকা কই পান, এমন প্রশ্ন অনেকের মনে। বদীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি বদীর আপন 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে বদীর বিষয়েও তদন্ত চলছে। অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব, যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। বদীর স্ত্রী শাহিন আক্তার এখন কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার সংসদ সদস্য, কিন্তু স্ত্রী যেন শোপিচ। সমস্ত ক্ষমতা ব্যবহার করেন বদী। এই ক্ষমতা তিনি কেন ব্যবহার করেন? নিজের রাজত্ব ধরে রেখে আসলে তিনি কি করতে চান? দেশ টিভির কাছে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও টেকনাফে মাদক সাম্রাজ্যের জন্য বদীকে ইঙ্গিত করেছেন। যে কক্সবাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ পরিচিত মাদকের কারণে আমরা এখান থেকে বের হয়ে এসে আমি এখানে একজন নতুন তরুণ শিক্ষিত একজন নতুন জনপ্রতিনিধি দরকার। শাহিন আক্তার এমপি হিসাবে নির্বাচিত হলো, তাকে দলীয় কোনো কর্মসূচিতে আমরা দেখি নাই, জাতীয় কোনো কর্মসূচিতে তাকে আমরা পাই নাই। এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি ফক্সি এমপি হিসাবে এই যে এমপিগিরি করার জন্য এই সুযোগটা নিতে চাচ্ছে।
এর আগে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে 2014 সালের 21 আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক, যার জন্য সংসদ সদস্য থাকাকালীন কারাদণ্ড ভোগ করেন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিন পান। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। সংবাদ সকালে আরো থাকছে। টি-20 বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চলছে জল্পনা কল্পনা। সাকিব লিটনদের সঙ্গে আলোচনায় তাওহিদ, সাইফ আর রিশাদরা। নড়াইলের প্রান্তিক চাষিরা বেশ কয়েক বছর ধরেই মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করছেন। এসব চিংড়ি দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এতে লাভবান হচ্ছে চাষি ও ব্যবসায়ীরা। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় বিলের যেসব জমিতে ধান, পাট, গম সহ বিভিন্ন প্রকার ফসল ফলাতেন কৃষকেরা, সেখানে এখন শুধু চিংড়ির ঘের। নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় বড় বড় ঘের করে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ করছেন চাষিরা। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চিংড়ি চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু চিংড়ি যাচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। জেলার মৎস্য চাষিদের কথা চিন্তা করে নড়াইলে অন্তত 20টি চিংড়ি বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে। ব্যবসায়ীরা এসব আড়ত থেকে সাদা সোনা খ্যাত মিঠা পানির গলদা চিংড়ি কিনে নিয়ে যান। ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের এই ঘের থেকে, এই কুমড়ি থেকে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। আমি 5 বছর আমি একটা ঘের কাটিছি, ঘেরে ভালোই ব্যবসা পাইছি আমি। বিভিন্ন জায়গাতে আসে এই মাছগুলো বিক্রি হয় এই জায়গা। আড়ত আছে 5টা-6টা, এই আড়তের তারা কিনে নিয়ে যায়। চিংড়ি চাষ বাড়াতে চাষিদের সব সময় মৎস্য অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা চিংড়ি উৎপাদনের পাশাপাশি কিন্তু গুণগত মানসম্মত চিংড়ি উৎপাদনের জন্য কিন্তু আমরা কাজ করছি। চাষি পর্যায়ে আমরা এই চিংড়িটাকে যাতে কোনো অবস্থাতেই অনিরাপদ না হয় তার জন্য কিন্তু আমরা এখানে কাজ করছি। চিংড়িতে যাতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সোর্স এখানে তার দ্বারা পলিউটেড না হয় তার জন্য আমরা চাষি পর্যায়ে উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন কাজ করি। 10 বছর আগে নড়াইলের চিংড়ি ঘেরের সংখ্যা ছিল 3800টি। এক দশকের ব্যবধানে ঘেরের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 5391টি ঘের রয়েছে। এ পেশার সাথে জড়িত আছে অন্তত 50,000 মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ায় এক হতদরিদ্র পরিবারের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। দলিল বা কোনো কাগজপত্র না থাকলেও দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে করছেন ভোগ দখল। সামান্য সম্বলটুকু ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুরাহা পায়নি অসহায় পরিবারটি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের হতদারিদ্র আফতাবউদ্দিন বয়সের ভারে যে সময় চলাচলই অসম্ভব সে সময় তার প্রত্যেক শেষ সম্বলটুকু ফিরে পেতে প্রশাসন সহ ঘুরছেন বিভিন্ন দপ্তরে দাঁড়ে দাঁড়ে। জমির দলিল সহ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার সম্পত্তি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে রেখেছেন আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকসার আলী। এই আওয়ামী লীগ নেতার ক্ষমতার কাছে যেন সবই সম্ভব। সামান্য সম্বলটুকু ফিরে পাওয়ার আকতি দারিদ্র আফতাবউদ্দিন ও তার পরিবারের। এই জমি গাছ ধরে বাইক গাড়ি নেওয়ার কারণে আমি খুব অসহায়, সমস্ত জায়গায় ঘুরেছি, কোথাও আমার সমাধান দিতে পারিনি বা হয়নি। হবে না, সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, যার জন্য যার কাছেই যাচ্ছি সেই তার হয়ে যাচ্ছে। খাকসার আলী জোয়ারদার, ওনার যে ভাই ভাইস্তে আছে ওনারা সবাই ভোগ দখল করে আছে জোরপূর্বক। ভুয়া কাগজপাতি তৈরি করে উনি এখন এই জমিটার ওই বলটাই উনি করে জমিটা ছাড় দিচ্ছেন না। আমরা যাতে ন্যায্য বিচার পাই এবং আমাদের বাপদাদার পূর্বপুরুষের সম্পত্তি আমরা যাতে আমাদের ফেরত পাই। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন এই জমি আফতাবউদ্দিনদের পৈতৃক সম্পত্তি। বেশ কয়েকবার সালিশ বৈঠক করেও আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে রক্ষা করা যায়নি এই সম্পত্তি। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। টাকার বান্ডিল আছে এবং নিজের সেক্রেটারি উপর মহলে যা কিছু করার দরকার করে এসে এদের জিনিসটা ভায়োলেট করে দিচ্ছে। কাগজপাতি সবই তো এদের নামে, যারা জোরকারী দখল করে খাচ্ছে এদের কোনো জমি থেকে কাগজপাতি নাই।
এরা একটা মিটিশনে কাগজ দেখাচ্ছিল ভুয়া। এরা হচ্ছে যারা বর্তমান জমিটা দখল খাচ্ছে, এরা হচ্ছে প্রভাবশালী। বর্তমান যাদের জমি, এরা হচ্ছে খুবই নিরীহ মানুষ। তবে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতা খাকসার আলীর দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি, দীর্ঘদিন ধরে তারাই ভোগ দখল করে আসছেন। আমরা 100 বছর আগে আমার বাপ দাদারা সেখানে পুকুর কাটছে, সেই পুকুর আমরা ভোগ দখল করে সব কিছু আছে। আমাদের দলিল আছে, মাঝখানে ওদের নামে রেকর্ড আছে, এইটা আছে সমস্যা। আমরা রেকর্ডের বিরুদ্ধে অলরেডি আমরা কোর্টে আমরা সমর্থ কোর্টে কেস করছি এবং 100 বছর আমাদের দখলে। আর পুলিশ বলছে এ বিষয়ে একবার বসাবসি হয়েছে থানায়, বিষয়টি সমাধানে কাজ করছেন তারা। ওটা নিয়ে আমি একদিন বলছিলাম, বসে আসলে সেদিনকে আর কিছু হয়নি, ওই কাগজপত্র আমার কথা ছিল। হতদারিদ্র এই পরিবারের শেষ সম্বল 29% সম্পত্তি দ্রুত ওই প্রভাবশালী নেতার জবরদখল থেকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবে ভেটো দেয় দেশটি। খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল। এতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 12টি দেশ পক্ষে ভোট দেয়। ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। ভেটো না পড়লে প্রস্তাবটি পাশ হতে 9 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি নাকচ হয়ে গেল। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বলে আসছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত, তবে তা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে, জাতিসংঘের পদক্ষেপের মাধ্যমে নয়। ইসরায়েলে হামলার জেরে এবার ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞায় পড়বে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে জড়িত প্রতিষ্ঠানগুলো। ইউরোপীয় মিত্রদের সাথে সমন্বিত নতুন এই নিষেধাজ্ঞা তেহরানকে শাস্তি দেওয়ার প্রথম ধাপ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেট ইসরায়েলের বিমান হামলার জেরে 13 এপ্রিল ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। অবশ্য ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% ইসরায়েলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই, তাই এখন থেকেই ভাবনায় কেমন হতে পারে বাংলাদেশের এবারের স্কোয়াড। ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়াও প্রায় শেষ। টাইগারদের সম্ভাব্য টি-20 স্কোয়াড নিয়ে রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি 2 মাসেরও কম। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য ভিসা প্রক্রিয়া শেষ করেছে বিসিবি। এখন প্রশ্ন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন কারা? প্রশ্নের সম্ভাব্য উত্তরও প্রায় সবার জানা। অফ ফর্মে থাকলেও ওপেনিংয়ে নির্বাচকদের আস্থায় লিটন দাস। 129 স্ট্রাইক রেটে ব্যাট করা লিটনের অভিজ্ঞতাকে প্রাধান্য নির্বাচকদের। লিটনের সঙ্গী হিসেবে সৌম্য সরকারের জায়গা অনেকটা নিশ্চিত। আর 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মিডল অর্ডারে অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দেখা যাবে তরুণ তাওহিদ হৃদয়কে। বিপিএলে দারুণ পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জায়গাটাও প্রায় নিশ্চিত। ফিনিশিংয়ে জায়গা পেতে পারেন জাকের আলী অনিক আর লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। পরিস্থিতি বিবেচনায় রিশাদের সঙ্গে কার্যকরী হতে পারে শেখ মেহেদী হাসান। আর পেস বোলিং বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, যা প্রত্যাশিত। এই 13 জনের জায়গা ধরেই নেওয়া যায়। 14 নম্বরের জায়গা ব্যাকআপ ওপেনারের, আর এই দিক দিয়ে সবচেয়ে এগিয়ে তানজিদ হাসান তামিম। বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় প্রশ্ন 15তম সদস্যকে নিয়ে। কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত পেসার নিলে তানজিম হাসান সাকিবের নাম আসবে। তবে স্কোয়াডে 4 পেসার থাকায় সাকিব জায়গা না পেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। অতিরিক্ত ব্যাটার হিসেবে কাউকে জায়গা দিলে ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি, আর স্পিনার হলে তানভীর ইসলাম কিংবা এলিসাল ইসলাম থাকতে পারে পছন্দের তালিকায়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।